ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পৌঁছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। এবং সালাম সব লিসনারদের। আমি মোহাম্মদ মাহাদি নারায়ণগঞ্জ থেকে একটি স্টোর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের লাইফে অনেক ভালো যাচ্ছে এবং আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করুক। আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার নাম সেলিম। তিনি আগে নারায়ণগঞ্জে থাকতেন এবং এখন ফতুল্লাতে শিফট হয়ে গিয়েছেন। এটি চাকরি করেন। তিনি ঘটনাটি আমাকে রিসেন্টলি শেয়ার করেছেন, তাই কথা না বাড়িয়ে সরাসরি তার ভাষায় পৌঁছি। আমি সেলিম। আমার বাড়ি আগে নারায়ণগঞ্জের ফতুল্লাতে ছিল। পরে আমি গুলশানে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে ভালো একটি চাকরি পেয়ে চলে যাই এবং ফ্যামিলি নিয়ে গুলশানে শিফট হয়ে যায়। আমার ফ্যামিলিতে আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা আছে। মা বাবা গ্রামের বাড়িতেই থাকেন। ঘটনাটি 2023 সালের দিকে ঘটে যাওয়া ঘটনা। আমি অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ করে আমার কলিগ আতিক ভাই এসে বলল, সেলিম ভাই, অনেকদিন দূরে কোনো জায়গায় ট্যুর দেওয়া হয় না, চলেন বরিশাল যায়। আমি তখন বললাম, বরিশাল? কিন্তু কেন? আরো কত জায়গা তো আছে যাওয়ার জন্য। আতিক ভাই তখন বলল, ভাই, আমার এক ক্লোজ বন্ধু বরিশাল থাকে, তিনি আমাকে অনেক দিন ধরে যাওয়ার জন্য বলছে আর কি। আর তাদের ওখানে গেলে আপনি অনেক মাছ ধরতে পারবেন। আমার জানা মতো তো আপনি মাছ ধরতেও তো অনেক পছন্দ করেন। আমি মাছ ধরার অনেক পাগল ছিলাম, ছোটকাল থেকে মাছ ধরতে খুব ভালোবাসতাম। তখন আতিক বলল, ভাই, আমার একা যাওয়ার ইচ্ছা করছে না, যেহেতু বরিশাল এবং মাছ ধরতে যাবে তাই আপনাকে নিয়ে যেতে চাই, কারণ আপনার তো ভালো অভিজ্ঞতা আছে মাছ ধরার। মাছ ধরার কথা শুনে আমি আর না করতে পারলাম না, কারণ আমি মাছ ধরতে খুবই পছন্দ করতাম। তাই সাথে সাথে আমি হ্যাঁ পড়ে দিই। সেদিন ছিল মঙ্গলবার, পরের দিন বুধবার, বৃহস্পতি এবং শুক্র, এই 3 দিনের ছুটি নিয়ে নিই। বস ছুটি দিতে যাচ্ছিল না, তবুও অনেকটা বাহানা করে আমি ছুটিটা নিয়ে নিই, কারণ অনেকদিন ধরে আসলে কোনো ট্যুর দেওয়া হচ্ছে না। তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি। পরের দিন সকালবেলা আমি এবং আতিক ভাই রওনা দিলাম। আমার একটা প্রাইভেট গাড়ি ছিল। আমি আমার গাড়িটা নিয়ে আতিক ভাইয়ের সাথে রওনা দিলাম। আমরা মাওয়া হাইওয়েতে পদ্মা সেতু পার হয়ে বরিশালে চলে যাই। যাওয়ার পথে তেমন কোনো সমস্যা হয়নি, রাস্তায় বেশ মজা হচ্ছিল। তারপর বিকেলে আমরা পৌঁছাই এবং একদিন বেড়াতে যাই। এর মাঝে অনেক মাছ ধরেছিলাম আমরা। পরের দিন বৃহস্পতিবার রাতে আমরা রওনা দিব। এমন সময় আতিক ভাইয়ের বন্ধুর মা আমাদের যেতে না করে দিলেন। তিনি বললেন, বাবা, এত রাতে তোমরা যেও না, তোমাদের পরের দিন সকালে যাও, সমস্যা নেই। যদি আমরা তার মায়ের কথাটা শুনতাম তাহলে অনেক ভালো হতো। আমরা বললাম, না আন্টি, আলহামদুলিল্লাহ, একদিনই তো থেকেছি, আবার আসবো না, সমস্যা নেই, ঠিক আছে। এই কথা বলে বিদায় নিলাম। তখন বাজে রাত 12:30। বরিশাল পার হয়ে ঢাকায় ঢুকতে আমাদের প্রায় 1.5 ঘন্টা বেজে গেল। তখন আমরা হাইওয়েতে পদ্মার সেতুতে এখনো ওঠেনি। গাড়ি চালাচ্ছিলেন আতিক ভাই এবং আমি সামনের সিটে বসেছিলাম। আমরা যত মাছ ধরেছিলাম সব গাড়ির পেছনের সিটে রেখেছিলাম। অনেক দিন পর এরকম একটা ট্যুরে গেলাম, মনটা খুব ভালো ছিল। আতিক ভাইয়ের বন্ধুর মাও অনেক মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। রাত্রে আকাশের তারাগুলো যেন চমকাচ্ছে এবং শরীরতে শীতল বাতাস যেন বয়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল। গাড়ি চালাতে চালাতে আতিক ভাই একটা চায়ের দোকানে দেখতে পায় হাইওয়ের পাশে। আতিক ভাই বললেন, ভাই, ওই যে একটা চায়ের দোকান দেখছেন, চলেন একটু চা কিনে। আমি তখন বললাম, আচ্ছা বেশ, চলেন তো, তাহলে সমস্যা নেই। চায়ের দোকানের সামনে আতিক ভাই গাড়ি থামালেন এবং আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে দোকানদারকে বললাম, মামা, 2টা চা দাও। দোকানদার চা বানিয়ে দিল এবং আমরা চা বিস্কুট খাচ্ছিলাম। হঠাৎ করে আমি খেয়াল করি যে আমাদের গাড়ি থেকে বেশ কিছুটা দূরে কয়েকজন লোক কাপড় করে দাঁড়িয়ে আছে এবং আমাদের গাড়ির দিকে এক নজরে তাকিয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো আশেপাশে গ্রামের লোকেরা। 3 থেকে 4 মিনিট পার হওয়ার পর দেখি তারা আমাদের গাড়ির দিকে নজর দিয়ে এক দৃশ্যে তাকিয়ে আছে। জিনিসটা আতিক ভাইকে দেখালাম। আতিক ভাই দেখে কিছুটা অবাক হলো এবং দোকানদারকে জিজ্ঞেস হলো, বাবা, লোকটা কারা? হ্যাঁ, এই অনেক কতটা দাঁড়িয়ে আছে একই জায়গায়। দোকানদার মামা মাথাটা বের করলেন এবং ভয় ভয় কণ্ঠে আমাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনাদের গাড়িতে কোনো মাছ মাংস আছে নাকি? আমি তোকে বললাম, হ্যাঁ, বরিশাল থেকে আসছি, তো বেশ কিছু মাছ মেরেছিলাম আমরা আর কি, সেগুলো নিয়ে এসছি আর কি, আর সেগুলো নিয়ে বাসায় ফিরছি। এই কথা শুনে যেন দোকানদার ভয় ভরকে গেল এবং বলল, ভাই, আপনারা তাড়াতাড়ি আমার দোকান থেকে সরে যান, দয়া করে সরে যান ভাই, যান যান যান, আপনাদের চার বিল দেওয়া লাগবে না, আপনারা চলে যান, চলে যান। এত রাতে কি কেউ মাছ ধরে যাতায়াত করে? আতিক ভাই তখন বলল, আরে ভাই, এইগুলো কি শুরু করলেন? হ্যাঁ, হঠাৎ করে এরকম ব্যবহার করছেন কেন? সমস্যা কি? আপনি একটা ফাউল মানুষ ভাই, কথা নাই বার্তা নাই, শুধু চলে যেতে বলছেন।
কি সব উল্টাপাল্টা কথা বলছেন, এত ভয় পাচ্ছেন কেন? পরে দোকানদার বলল, ভাই দয়া করে তাড়াতাড়ি দ্রুত চলে যান ভাই, এখান থেকে চলে যান ভাই, আমার কাপড়গুলো দেন, আমার কাপড়গুলো দেন, আমার বিদ্যা লাগবো না। এই বলে আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে তিনি দোকানের শাটার বন্ধ করে দিলেন। আতিক ভাই বলতে লাগলো, বুঝলাম না, বাট ওই মাথায় কি স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি? আমি খেয়াল করে দেখলাম ওই কালো কাপড় পরা লোকগুলো ওই জায়গাতে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, ভাই চলেন গাড়িতে উঠে তাড়াতাড়ি চলে যাই, কারণ আশেপাশে কোনো লোক নেই, আবার কালো কাপড় পরা লোকগুলো আমরা চিনি না, তারা আবার ডাকাতও হতে পারে, তাই না? এই বলে আমরা গাড়িতে উঠে সাথে সাথে রওনা দিলাম। গাড়ি আতিক ভাই চালাচ্ছিল এবং আমি সামনে বসেছিলাম। আতিক ভাই বলা শুরু করলো, বুঝলাম না, ওই দোকানদার সে কি আমাদের সাথে ফাইজলামি শুরু করে দিয়েছে নাকি? তার ব্যাপারটা কত খারাপ দেখেছেন সেলিম ভাই? আমি তখন বললাম, আচ্ছা ভাই, ওই কালো কাপড়ওয়ালা লোকগুলো কে ছিল? আতিক ভাই তখন বললো, হবে গ্রামের মানুষ, আশেপাশে মানুষ হবে, হয়তোবা আপনার গাড়িটা দেখে তাদের পছন্দ হয়েছে, না একদিন সে তাকিয়েছিল। এগুলো বলে আতিক ভাই মজা করা শুরু করলো। আমরা তখন পদ্মা সেতু থেকে 20 কিলোমিটার দূরে ছিলাম। আমরা গাড়িটা গ্রাম থেকে বের হয়ে আবারও হাইওয়ে রাস্তার দিকে উঠে পড়লাম এবং তখন গাড়িটা চলছিল 100 থেকে 110 কিলোমিটার গতিতে, কিন্তু মনে হচ্ছিল আমরা তখনও হাইওয়ে পার হতে পারছি না। আতিক ভাই বলল, ব্যাপারটা কি, এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, আমরা কি রাস্তা হারিয়ে ফেললাম নাকি? আমি তখন বললাম, আরে আতিক ভাই, এটা সোজা রাস্তা, আমরা হারাবো কিভাবে? আতিক ভাই তখন বলল, তাহলে কোনো সাইনবোর্ড দেখছি না, ঘটনা কি? 40 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি কিন্তু কোনো সাইনবোর্ড নেই, কেমনে সম্ভব? এটা আবার কোন ধরনের পদ্মা সেতু? পদ্মা সেতু তো খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আতিক ভাইয়ের চোখ মুখ যেন স্পষ্ট ভয়ের ছাপ অনুভব করলাম। আমি বললাম, আতিক ভাই হঠাৎ করে তো ভয় পাচ্ছেন কেন, কি হয়েছে? আতিক ভাই সাথে সাথে গাড়ি থামালেন এবং বললেন, সেলিম ভাই, একটু বাইরে মাথা দিয়ে খেয়াল করে দেখেন তো, এটা এটা হাইয়ের নিচের গ্রামের সে রাস্তাটা না, যে রাস্তার মধ্যে আমরা একটু আগে চা খেয়েছিলাম? আমি সাথে সাথে জানালা থেকে মাথাটা বের করে দেখলাম, আর এত সেই রাস্তা, যে রাস্তা একটু আগে আমরা চা খেয়েছিলাম, হয়েছে চায়ের দোকানটা। তাহলে আমরা এতক্ষণ কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছিলাম? এটা গোলক ধাঁধার ভিতর পড়ে যাচ্ছি, কি হচ্ছে আমার সাথে? আমি আর আতিক ভাই সাথে সাথে গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নেমে আমরা ঠিক পিছে দেখলাম, কিছু দূর এগিয়ে যাওয়ার পর যখন চা খাচ্ছিলাম, কয়েকজন কালো কাপড় পরা লোক আমাদের গাড়ির দিকে তাকিয়েছিলেন। তারা এখনো ঠিক আগের মতো করে ওই জায়গায় দাঁড়িয়ে আছেন এবং এক নজরে আমাদের গাড়ির দিকে দৃষ্টি দিচ্ছেন। এইবার যেন আমাদের কলিজাটা হাতের মধ্যে চলে আসলো, অজানা বিভৎস ভয় ঢুকে গেল। ভয়ে আমার আর আতিক ভাইয়ের দুজনের হাত পা কাঁপছে। আমরা দুজনের সাথে সাথে গাড়ির মধ্যে ঢুকে গ্লাসটা বন্ধ করে দিলাম। সাথে সাথে যেন একটা জিনিস আমার বাম পাশের গ্লাসে ধাক্কা মারলো। আমি ভয় ভয়ে আমার ঘাড় ফিরিয়ে দেখি একজন কালো কাপড় পরা লোক, সেটা তো সেই লোকটার মতো দেখতে, এবং একজন পিছনে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি কিভাবে গাড়ির সামনে এসে পড়লো? আমি অনেক সাহস করে গাড়ির কাজটা নামালাম। তখন তার মুখটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। তার মুখ এতটা কুৎসিত, এতটা ভয়ঙ্কর ছিল, চোখগুলো ছিল লাল টুকটুকে, গালের মাংসগুলো ছিল মনে হচ্ছিল খুলে খুলে পড়ছে এবং সেখান থেকে দুর্গন্ধ আসছিল। সে কি মানুষ নাকি অন্য কিছু, কিভাবে কি বলবো? তার মুখটা ছিল এতটা কুৎসিত আর এতটা বিভৎস। সে ভয়ঙ্কর মোটা কণ্ঠে বলল, এতগুলো মাছ নিয়ে কি একাই খাবি? বাস করে আমাদের দিদি। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল আমরা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম। কি করব এই মুহূর্তে কোনো আন্দাজ করতে পারছিলাম না। হঠাৎ করে আতিক ভাই ধাক্কা দিয়ে বলল, সেলিম ভাই, মাছগুলো তাড়াতাড়ি ফেলে দেন ভাই, পেছন থেকে তাড়াতাড়ি করেন। আমি 1-2 চিন্তা না করে গাড়ির ভেতর থেকে সমস্ত মাছ যেন বের করে দিলাম এবং যে ডিকিটা খুললাম তার 2 থেকে 2 ভাগ মাছ আমরা ফেলে দিলাম। আর সাথে সাথে আতিক ভাই গাড়ি স্টার্ট দিয়ে টান মারলো। আমি ওর সাথে সাথে ডিকিটা বন্ধ করে দিলাম এবং সামনে আবারও এসে বসলাম। আমি আর আতিক ভাই এক নজরের সামনের দিকে তাকিয়ে আছি। গাড়ি চালাচ্ছিলেন আতিক ভাই এবং কেউ কারোর সাথে কথা বলছিলাম না। কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতুতে এসে টোল পার হয়ে গেলাম এবং টোল পার হয়ে আতিক ভাই গাড়িটা একটু সাইডে থামালেন এবং গাড়ি থেকে নেমে গেলেন। আমি গাড়ি থেকে নামার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, ভাই আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ আমাদের হায়াত রেখেছে, তো আজকে বেঁচে ফিরতে পারতাম না রে ভাই। আমি তখন বললাম, ভাই এইগুলো কি ছিল? আতিক ভাই তখন বললো, আমি জানতে চাই না ওগুলো কি ছিল, কিন্তু খারাপ কিছু ছিল।
এই ব্যাপারে আমরা কথা না বলি, হ্যাঁ? তারপর গাড়ি ড্রাইভিং করে আমরা বসলাম এবং আতিক ভাই প্যাসেঞ্জার সিটে বসলেন সামনে, এবং এরপর আমি গাড়ি চালিয়ে আতিক ভাইকে নিয়ে তার বাসার নিচে ড্রপ করে দিলাম এবং যতটুকু মাছ ছিল তার থেকে অর্ধেক দিয়ে দিলাম। পরে আমি নিজে কিছু পরিমাণ মাছ নিয়ে বাসায় ফিরে আসলাম। ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ, কিন্তু সামনে যে আমাদের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছিল জানতাম না। আমি আমার মাছগুলো বাসায় নিয়ে উঠলাম। আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, কি কেমনে কেটেছে তোমার ট্যুর? হ্যাঁ, আমি আমার স্ত্রীকে আমার সাথে যা যা ঘটেছে কিছুই বলিনি, খালি বললাম আলহামদুলিল্লাহ ভালোই। পরে মাছগুলো দিলাম আমার স্ত্রীর হাতে এবং আমার স্ত্রী মাছগুলোর দিকে তাকিয়ে বলল, মাত্র এতটুকু মাছ পড়েছো? বরিশাল কি? আমি হাসতে হাসতে বললাম, আরে মাছ ধরেছি অল্প সময়, বাকি সময় ঘুরোঘুরি করেছি। বেশি কথা না বলে আমি ঘুমিয়ে পড়লাম। সেদিন শুক্রবার ছিল, জুম্মার সময় উঠলাম এবং শুক্রবার ভালোই কেটে গেছে, কোনো সমস্যা ছিল না। শনিবার আমি আমার অফিসে চলে গেলাম। অফিসে যেয়ে দেখি আতিক ভাই বসে আছে তার ডেস্কের ভেতরে। আমি ভাইকে সালাম দিলাম এবং বললাম, কি ভাই কেমন আছেন? আতিক ভাই হাসতে হাসতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। পরে আমি জিজ্ঞেস করলাম, কি ভাই মাছ দেখে আপনার স্ত্রী কি বলেছে? আতিক ভাই একই কথা বললো যে আমার স্ত্রী দেখে বলেছে মাত্র এতটুকু মাছ ধরেছে বরিশাল গিয়ে। আমি আর আতিক ভাই দুজনের দিকে তাকিয়ে হাসতে লাগলাম, কিন্তু এই হাসিটা যে ক্ষণিকের ছিল, আনন্দের ছিল না, আর এটা যে ভয় ছিল এটা পরে বুঝতে পেরেছিলাম, এবং সেটা লুকিয়ে ছিল অনেক গভীর চিন্তা। কি দেখেছিলাম আমরা ওই দিন, ওটা কি ছিল? আমি আর আতিক ভাই এটা নিয়ে চিন্তা ভাবনা আর করতে চাইনি। সেদিন অফিসের কাজ শেষ করে রাত্রিবেলায় বাসায় চলে গেলাম। বাসায় ঢোকার সাথে সাথে আমার স্ত্রী বলল, আপনি যদি মাছগুলো কোনো জায়গায় নিয়ে যান তাহলে অন্তত আমাকে তো জিজ্ঞেস করবেন, তাই না? আমাকে তো বলবেন, তাই না? আপনি না বলে ফ্রিজ থেকে মাছগুলো নিয়ে গেলেন। আমি তখন বললাম, মানে কি বলছো, বুঝলাম না, কি বলতে চাচ্ছ তুমি? উত্তরে নামিয়া মানে আমার স্ত্রী বলল, ফ্রিজে কালকে মাছ ধরে নিয়ে আসছিলেন, কোনো মাছ নেই, একদম খালি হয়ে গেছে। তুমি যে মাছ নিয়ে গেছো না, আমাকে বলবা না, আমাকে তো জানাবা। সাথে সাথে কেমন জানি আমার কলিজাটা কেঁপে উঠলো। এ যেন একটা অশুভ জিনিস আমি বাসা পর্যন্ত এসে পড়েছে। আমি মুহূর্তে অনেক ভয় পেয়ে গেলাম। আমার ভয় আমার স্ত্রী লক্ষ্য করতে পারলো এবং জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুই তো ভয় পাচ্ছ কেন? কিসের ভয়? আমি তাকে ওই দিনের পুরো ঘটনাটা খুলে বলিনি এবং তাকে কিছু কথা বলতেও চাচ্ছিলাম না, যদি সে ভয় পেয়ে যায়। তখন আমি তাকে আর কিছু জানাইনি, কিন্তু আমি বললাম, না না এমনি অন্য কিছু চিন্তা করছিলাম, এ বেশি কিছু না। আমি আমি আর কিছু বলবো না, থাক, আর কিছু না, চলো। আমি তার কথা না বলে সেখান থেকে এড়িয়ে চলে গেলাম। সেদিনের মতো ডিনার করে ঘুমিয়ে পড়লাম। এক রুমে আমি আর লামিয়া ঘুমিয়ে আছে, আর অপর রুমে আমার ছেলে আয়ান ঘুমিয়ে আছে। তার বয়স মাত্র 6 বছর। হঠাৎ করে মধ্যরাতে আমি আমার ছেলের রুম থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। সাথে সাথে আমি আর আমার স্ত্রী দৌড়ে চলে গেলাম এবং যেতেই দেখি আমার ছেলে খাটের এক কিনারায় বসে আছে এবং তার পুরো শরীর যেন কাঁপছে। আমি তার কাছে গেলাম এবং বললাম, কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার করলা কেন? তখন সে উত্তরে বলল, বাবা জানালার দিক থেকে কে যেন তাকিয়েছিল, দেখলে মনে হলো কেমন যে উকি মারছে। আমি জানালার দিকে তাকিয়ে দেখি কিছু নেই। আমি তখন বললাম, বাবা আয়ান ওখানে তো কিছু নেই, কেউ নেই। আয়ান তখন বলল, আমি কিছু মানুষকে দেখেছি, কালো কাপড় পরা, চোখগুলো লাল লাল জল জল করছিল এবং তাদের গা থেকে অনেক বিশ্রী দুর্গন্ধ আসছিল। আমার মনে হচ্ছিল তাদের শরীর থেকে গোস্ত খসে খসে পড়ছে। এইটা দেখে আমি সাথে সাথে চিৎকার মারি। আমার ছেলের মুখ থেকে এই কথাটা শোনার পর আমার হার্টবিট যেন আরো বেড়ে গেল। ভয় আমি কথাও যেন বলতে পারছিলাম না। ভাবতে লাগলাম, তাহলে অশুভ শক্তি করে পিছনে গিয়ে গেছে, আমার পাশে এসে পড়েছে। সেদিনের মতো আমার ছেলেকে আমি আর আমার স্ত্রীর সাথে ঘুমানোর জন্য নিয়ে আসলাম। আমার স্ত্রী তার মাথায় কিছু সূরা পরে ফু দিল। পরের দিন সকালে আমি অফিসে গেলাম, যে আমি সমস্ত ঘটনা আতিক ভাইকে জানালাম। আতিক ভাই কথাগুলো শুনে যেন হতভম্ব হয়ে গেল। তিনি বললেন, ভালো একটা হুজুর দেখতে হবে আমাদেরকে। শেষে বললেন, সেলিম শোনো, বাসায় কেউ আছে? সারাদিন কাজ করার পর সেদিন রাত্রিবেলায় বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমার স্ত্রী দৌড়ে এসে আমাকে বললো, সেলিম শোনো, বাসায় কেউ আছে? আমি যেন কারো উপস্থিতি টের পাচ্ছি। আমি বললাম, মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার স্ত্রী তখন বললো, আমরা আজকে সারা দিন মনে হচ্ছে কেউ বা কারা দাঁড়িয়ে থাকে আমার পাশে, আর কারা যেন বাসায় হাঁটাহাঁটি করছে, আমি কারো অস্তিত্ব টের পাচ্ছি। আমি আজকে 2টা মুরগি আনছিলাম বাজার থেকে, মুরগিগুলো আমাদের টেবিলের উপর রেখেছিলাম। তারপর আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে সেদিকে মুরগি মনে হয় কেউ চিবিয়ে খেয়ে ফেলেছে। মুরগির পুরো চাবানো অবস্থা ছিল। প্রথমে আমি ভেবেছিলাম বিড়ালের কাজ এটা, কিন্তু
বিড়াল তো এত বিশ্রীভাবে মুরগিটাকে চিবাবে না। পরে আমি এগুলো ফেলে দিই। তারপর ঘরের একটা জিনিস একটা জায়গায় রাখলে পরে ওটার ওখানে পাই না, আগের জায়গায় ফিরে পাই না, কেমন যেন মিসিং হয়ে যাচ্ছে। তুমি হুজুরের সাথে একটু কথা বলো না, পানি পরে নিয়ে এসো না, আমার ভয় লাগছে। এসব শুনে যেন আমি প্রচন্ড ভয় পেতে থাকি। আমি সেদিন রাতের বেলায় আমাদের জামে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পরা নিয়ে আসলাম, এসে বাসায় ছিটিয়ে দিলাম। সেই পানি আমার স্ত্রী আর বাচ্চাকে খাইয়ে দিলাম। সেদিন রাতের বেলায় ঘুমিয়েছিলাম, আমাদের ছেলে আমাদের মাঝে চলে আসলো। হঠাৎ করে ডাইনিং রুম থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম এবং আমাদের ঘুম ভেঙে গেল। শব্দটা শুনে আমি যেন অনেক ভয় পেয়ে যাই। আমি শোয়া থেকে উঠে যাই এবং আমার স্ত্রীকে ডাকতে যাব, ঠিক তখনই দেখি খাটের মধ্যে আমার স্ত্রী নেই। আমি সাথে সাথে ডাইনিং রুমের দিকে দৌড় দিলাম, যে দেখি আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে সেখানে। আমি সাথে সাথে স্ত্রীকে ধরে রুমে নিয়ে আসলাম এবং আয়ান তার আম্মুর এই অবস্থা দেখে কান্না করছে আর বলল, আম্মু ওঠো না, ওঠো আম্মু, ওঠো না। আমি আমার স্ত্রীকে খাটে শুয়ে কিছু পানি তার মুখে ঢেলে দিলাম। তার কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরতেই আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে তখন বলতে লাগলো, আমার অনেক পানি পিপাসা লেগেছিল, তার জন্য আমি উঠে ডাইনিং টেবিলে গিয়েছিলাম। লাইট জ্বালাতে আমি যা দেখলাম সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার মতো একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। তার পেট ছেড়ে বড় বড় সাপ বেরিয়ে আসছে। সাপটা দেখতে এতটা ভয়ঙ্কর ছিল, এটা দেখে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, ভয় লাগছিল। সাপটা আমাকে কামড় দিতে যাচ্ছিল। এটা থেকে আমি জোরে চিৎকার দিয়ে রুমের দিকে আসছিলাম। কখন যে সেন্সলেস হয়ে পড়ে গেছি আমার কিছুই মনে নেই। এই বলে আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরলো এবং ভয় ভয় কাঁদতে লাগলো। আমি তখন সিদ্ধান্ত নিলাম, সন্ধ্যাবেলা আমার স্ত্রী আর আমি নানু বাসার কয়েকদিনের জন্য পাঠিয়ে দিব। ফজরের আজান দিল। সকাল হতে ব্যাগ মাত্রা গুছিয়ে আমার স্ত্রীকে একটা গাড়ি ভাড়া করে তার নানুর বাড়িতে পাঠিয়ে দিলাম। পরে আমি অফিসে গেলাম। অফিসে গিয়ে দেখি আতিক ভাইয়ের মুখের অবস্থা অনেক খারাপ। আমি জিজ্ঞেস করলাম, কি ভাই কি হয়েছে? সে আমাকে বললো, ভাই কালকে রাতে আমার একটু ঘুম হয়নি, একটু না। আমি তখন বললাম, কেন? তখন আতিক ভাই তার ঘটনা বলা শুরু করলো। বলছেন, আতিক ভাই, আমি বাসায় যাওয়ার পর আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, তুমি যে মাছগুলো বরিশাল থেকে কিনেছিলে, একটা মাছ আমি খুঁজে পাচ্ছি না, সবগুলো ফ্রিজে খুঁজে রেখেছি, এখন একটা মাছও নেই। আমি ঘটনাটা শুনে ভয় পেয়ে গেলাম এবং কথাটা এড়িয়ে অন্য কথা বলা শুরু করলাম। সে হয়তো বুঝতে পেরেছে মাছগুলো কিছু একটা হয়েছে। বলে একটা ভালো, আতিক ভাইয়ের বাসায় মোট 5 জন থাকে। আতিক ভাই ও তার স্ত্রী, তার 2 ছেলে মেয়ে এবং একজন শালক। যাই হোক, শালক ভার্সিটিতে পড়াশোনা করে, তাই আতিক ভাইয়ের সাথেই থাকে। রাত্রে ডিনার করার পর আতিক ভাই লিভিং রুমে বসে চা খাচ্ছিল এবং খবর দেখছিল। এমন সময় তার শালক পাশে আসলো এবং বলল, দুলাভাই। আতিক ভাই তখন বলল, কি বলছে মাসুদ? মাসুদ তখন বলল, দুলাভাই, আমার মনে হচ্ছে এই বাসায় কিছুটা থাকে, কেমন যেন ঘুর ঘুর করছে, সারাক্ষণ আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করছে, কেমন যেন লাগছে আমার। আতিক ভাই তখন বলল, কেন তোর এরকম মনে হচ্ছে কেন? মাসুদ তখন বলল, ভাই কালকে রাতে আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম, হঠাৎ দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, লোকটা কালো কাপড় পরা, কিন্তু তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। আতিক ভাই তখন বলল, তাহলে এতে কিছু একটা হয়েছে, একজন লোক কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে, এতে অস্বাভাবিক কি আছে? মাসুদ তখন বলল, দুলা ভাই, লোকটা হাওয়ার মধ্যে ছিল আর লোকটা অনেক লম্বা ছিল। আতিক ভাই একটু জোরে জোরে বলে উঠলো, মাসুদ। হ্যাঁ দুলা ভাই। এটা দেখার সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললাম। আবার তাকালাম, দেখলাম কিছু নেই। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমার একটু ভুলভাল দেখেছি, কিন্তু আজকে সারাদিন আমার এমন মনে হচ্ছে যে আমার বাসার আশেপাশে 5 জন ব্যতীত অন্য কেউ আছে, ঘোরাঘুরি করছে। আতিক ভাই আর কিছু বললো না, সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। আতিক ভাই বলল, সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, খারাপ স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর চিৎকার শুনেছি, কিন্তু যখনই আমি ঘুম থেকে উঠি কিছুই দেখতে পাই না। সকালবেলা আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম সে কিছু শুনেছে কিনা, সে বলে কিছু শুনেনি। তারপর আমি আতিক ভাইকে আমার ঘরে আজকে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বললাম। ঘটনা শুনে আতিক ভাইও সিদ্ধান্ত করলো যে সমস্ত পরিবারকে কিছুদিনের জন্য দেশে পাঠিয়ে দিবে। যেভাবে সেই কাজ, সেদিন সন্ধ্যাবেলায় একটা গাড়ি ভাড়া করে তার পুরো পরিবারকে সে দেশে অর্থাৎ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল। এবং আমি আর আতিক ভাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কালকে আমি আর আতিক ভাই ভালো কবিরাজের কাছে যাব। সেদিন আমি বাসায় যে ঘুমালাম, আমার সাথে কিছুই হয়নি, কিন্তু মাঝ রাতে কিছু শব্দ পেলাম। মনে হতো আমাদের লিভিং রুমে কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করছে। আমি আয়তাল কুরসি পরে ঘুমিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালবেলা আমি অফিসে যাই। ওই দিন অফিসে আতিক ভাইয়ের সাথে দেখা হয়নি, কারণ আতিক ভাই অফিসে আসেনি। ভাবতে লাগলাম ব্যাপারটা কি, আতিক ভাই তো কখনো অফিস মিস করে না। অত কিছু না ভেবে আমি আমার কাজ করছিলাম। কাজের মাঝখানে আমার বস অনেক রাগারাগি করলো। তিনি বললেন, কি হয়েছে সেলিম, আজকে আতিক অফিসে আসো না কেন? তাকে ফোন দিচ্ছি,
সে তো ফোন ধরছে না। বসের প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারিনি, কারণ আমিও জানতাম না আতিক ভাই কেন আসেনি বা ফোন কেন উঠায় না। কাজ শেষ করে সেদিন সন্ধ্যাবেলায় আমি আতিক ভাইয়ের বাসার নিচে চলে গেলাম। তাকে অনেকবার কল দিলাম, কিন্তু সে কোনো কল ধরছিল না। আমি নিচে গিয়ে তার বিল্ডিং এর দারোয়ানকে বললাম, আতিক ভাই কি বের হয়েছে? দারোয়ান তখন বলল, না স্যার, আতিক সাহেব তো আজকে সারাদিন বাসা থেকে বের হয়নি। আমি দারোয়ানকে বললাম, সকাল থেকে তাকে ফোন দিচ্ছি, সে তো ফোন ধরছে না, কোনো সমস্যা হয়েছে কিনা সেটা তো বুঝতে পারছি না, চলেন তো একটু উপরে। দারোয়ান তখন বললো, চলেন ভাই যাই। আতিকবার ফ্ল্যাট ছিল 3 তলায়, ওখানে যে তার ঘরের দরজা অনেক নক করলাম, তাও আতিক দরজা খুলছে না। পরে আমি আর দারোয়ান সিদ্ধান্ত নিলাম দরজাটা ভাঙবো। আমরা দুজন মিলে ধাক্কাতে একটা পর্যায়ে দরজাটা ভেঙে ফেললাম। দরজাটা ভেঙে তার বাসায় ঢুকে দেখি যে বাসার অবস্থা অনেক খারাপ, সবকিছু এলোমেলো ভাবে পড়ে আছে, এবং দেখলাম আতিক ভাইয়ের শরীরটা ডাইনিং টেবিলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি এটা দেখে হাও মাও করে চিৎকার দিয়ে বললাম, আতিক ভাই কি হয়েছে ভাই? দারোয়ান তখন বললো, স্যার সাবধান, তার নিঃশ্বাস এখন আছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান, না সমস্যা হয়ে যাবে। তখন দারোয়ানের সাহায্য নিয়ে আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর আমার বসকে ফোন দিয়ে সমস্ত কিছু জানালাম, কিন্তু আতিক ভাইয়ের পরিবার তখনও কিছুই জানায়নি। দারোয়ানকে বললাম এই কথা যেন কাউকে না বলে। পরে আমাদের বসও সেই কলিগে হাসপাতালে আসলো। 8 ঘন্টার মধ্যে বস এসে আতিক ভাইয়ের অবস্থা দেখে বলল, ও মাই গড সেলিম, এইটা কিভাবে হয়েছে? আমি তখন বললাম, স্যার কিছুই জানি না। পরে বসকে পিছনের সমস্ত ঘটনা খুলে বললাম। ইমার্জেন্সি রুম থেকে 1 ঘন্টা পর খবর আসলো আতিক ভাইয়ের জ্ঞান ফিরেছে। আমি আর বস ঢুকলাম, ঢুকে দেখি আতিক ভাই শুয়ে আছে। আমি যে বললাম, ভাই কি হয়েছে, আপনার এই অবস্থা ছিল কেন? হ্যাঁ, তখন আতিক ভাই বলল, ওই শয়তানগুলো আমার এই অবস্থা করেছে। আমি তখন বললাম, কারা করেছে, একটু খুলে বলুন না। আতিক ভাই ঘটনা বলতে শুরু করলেন। বলছেন, আতিক ভাই, আমি রাতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম। হঠাৎ করে আমি অনুভব করলাম যে আমার খাটে আমার সাথে কে যেন শুয়ে আছে। আমি শোয়া থেকে উঠে পেছনে তাকিয়ে দেখলাম, কি আমার স্ত্রী আমার পাশে শুয়ে আছে। এইটা কিভাবে সম্ভব? আমার পাশে আমি আমার স্ত্রীকে থেকে ভয় পেয়ে গেলাম, কারণ আমি তখন বুঝে গেছি এটা আমার স্ত্রী না, এটা অন্য কিছু। সাথে সাথে আমার স্ত্রীর রূপ ধারণ করার শয়তানটি আমার গলাটা চেপে ধরলো এবং আমাকে আছাড় মারলো এবং খাট থেকে ফেলে দিল। আমি ভয়ে তোর মেরে রীতিমতো ডাইনিং রুমে গেলাম। ডাইনিং রুমে গিয়ে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইট জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি অনেকগুলো ছায়া ওখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা বড় দানবের মতো একটা ছায়া আমার সামনে এসে বলল, তুই ওই দিন আমাদেরকে সব মাছ নদে পড়িয়ে চলে আসনি, আজকে তোর বিচার হবে। এই বলে তারা আমাকে মারা শুরু করলো। আমি মার খাওয়ার মধ্যে অনেক কষ্টে অল্প একটু আয়তাল কুরসি পাঠ করেছিলাম। তারপর আমার আর কিছু মনে নেই। এই বলে আতিক ভাই তার কথা শেষ করেছিল। আমার বস তখন আমাদের পাশেই দাঁড়িয়ে শুনছিল। আমাকে বললো, সেলিম কি বলছে? হ্যাঁ, আতিকের সব সত্যি করে বলো, কি হয়েছিল? আমি তারপর ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এসে বসকে সমস্ত ঘটনা খুলে বললাম। বস তখন বললো, ও মাই গড সেলিম, এত কিছু হয়ে গেছে, তুই একটা ভালো হুজুর কেন দেখাওনি? এটা কবিরাজ কেন দেখাচ্ছে না? এটা জিনা আজর হয়েছে, পিশাচদের আক্রমণ হয়েছে এগুলা। আমি তখন বললাম, বস সবাই পায়নি। বস তখন বললো, তোমরা কালকে একটা ভালো ব্যবস্থা নাও, ঠিক আছে? আর অফিসে আসতে হবে না, ঠিক আছে? আপাতত অফিসে আসতে হবে না। পরের দিন সকালে আতিক ভাইকে ইমার্জেন্সি রুম থেকে ডিসচার্জ করে আমার বাসায় নিয়ে আসলাম। এখন আমাদের উদ্দেশ্য একটা ভালো হুজুরকে দেখানো, কিন্তু কার কাছে দেখাবো সেটাই তো আমরা জানি না। হঠাৎ করে আতিক ভাইয়ের মাথায় একটা কথা মনে পড়লো। সে তার চাচাকে ফোন দিয়ে বলল, চাচা, তোমার না পরিচিত একটা হুজুর ওস্তাদ আছে, সে নাকি ভালো কবিরাজ। আতিক ভাইয়ের চাচা তখন বলল, হ্যাঁ, কিন্তু তুই এত কিছু জিজ্ঞেস করছিস কেন? আতিক ভাই তখন বললো, আরে একটু দরকার আছে, ওই কবিরাজের নাম্বারটা দাও না। নাম্বারটা নিয়ে আমি ফোন করলাম এবং ফোন ধরে একটা যুবক কণ্ঠে কাজিন বলে উঠলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তখন বললাম, আব্দুল বাড়ি হুজুর বলছেন? সে যুবক লোকটি বলল, না, আব্দুল বাড়ি সাহেব তিনি আমার বাবা হন, তিনি তাবলীগের উদ্দেশ্যে ঢাকার বাইরে চলে গিয়েছেন। কেন, কোনো দরকার? আমি তখন বললাম যে আমি একটা সমস্যায় পড়েছি। তিনি তখন বললেন, আচ্ছা আপনারা এখানে আসুন, আমাদের মাদ্রাসা ঠিকানা দিয়ে দিচ্ছি। আমি আর আতিক ভাই আমার গাড়ির সাথে করে নিয়ে রওনা দিলাম। 1 ঘন্টা পার হওয়ার পর সে মাদ্রাসায় পৌঁছে গেলাম। আমি সে মাদ্রাসার নাম গোপন রাখছি। মাদ্রাসায় যাওয়ার পরে একটা ছাত্রকে জিজ্ঞেস করলাম, আব্দুল বারী সাহেবের রুম কোনটা? ছাত্রটা দেখিয়ে দিল। পরে আমরা রুমের সামনে যে সালাম দিলাম, তখন একজন যুবক বলল, ভেতরে আসুন। ভেতরে যে দেখি 20 থেকে 25 বছর একটা ছেলে, তিনি আমাদেরকে বসতে বললেন। আমরা বসলাম এবং আমি বসে বললাম, আপনি কি আব্দুল বারী সাহেবের ছেলে? তিনি তখন বললেন, জি, আমি আতাউল্লাহ, আব্দুল বারী সাহেবের ছেলে। তখন তিনি বললেন, একটা জিনিস দেখছি যে আপনাদের উপরে কোনো খারাপ জিনের ভয়ঙ্কর প্রভাব পড়েছে। আমরা তখন বললাম, আপনি কিভাবে জানলেন? আমরা তো এখন আপনাকে কিছুই বলিনি। আতাউল্লাহ সাহেব তখন বললেন,
আমিও একজন কবিরাজ। আমার বয়স হয়তো বা কম, কিন্তু আমার বাবা মানে আমার দাদার আব্বার কাছ থেকে কবিরাজি ধারাটা এসেছে। এখন আমি নিজেও অনেক কিছু শিখে রেখেছি। তারপর আতাউল্লাহ হুজুর বলল, আপনারা চিন্তা করবেন না, আব্বা বাইরে গিয়েছে, আপনার সমস্যা আমাকে বলেন, আমি হয়তো এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সমর্থ রাখেন। পরে আমরা সমস্ত ঘটনা খুলে বললাম তাকে। এটা শোনার পর আতাউল্লাহ হুজুর বলল, আচ্ছা আমাকে একটু সময় দিন। এই বলে সে তার ধ্যানে বসে পড়লো। 10 থেকে 15 মিনিট পার হওয়ার পর সে চোখ খুলে ধ্যান থেকে বের হলো এবং বললেন, আপনাদের ভাগ্যটা আসলে অনেক খারাপ। আমি বললাম, কিন্তু কেন? আতাউল্লাহ হুজুর তখন বলল, আসলে আপনাদের পিছনে যে জিন লেগেছে ওটা অতটা শক্তিশালী নয়, কিন্তু ওই জিনগুলো ওইখানে থাকে না। আপনারা যেদিন মাছ ধরে আসছিলেন তখন ওই জিনগুলো ওখান থেকে পরপার হচ্ছিল, তখন তাদের নাকি আপনাদের মাছের গন্ধটা চলে যায়, তাদের ভেতরে একটা লোভ বাসনা চলে আসে। এই জিনগুলো অত্যন্ত হিংস্র প্রকৃতির, তারা মানুষের ক্ষতি করতে বেশি পছন্দ করেন। তখন আতাউল্লাহ হুজুর বলল, আতিক ভাই আর সেলিম ভাই, আপনাদের দুজনে কোনো একজন বাসায় আমাকে নিয়ে যান, রুকায় করে আমি অবশ্যই সলিউশন করে দেবো। তখন আমি বললাম, আচ্ছা আপনি আমার বাসায় আসেন। আতাউল্লাহ হুজুর আসার সময় তার সাথে করে নিয়ে আসলো। আমি আমার গাড়ি নিয়ে আবার আমাদের বাসায় চলে আসলাম। এসে আতাউল্লাহ হুজুর আর আমি আতিক ভাই আমার ফ্ল্যাটে উঠি এবং বাসায় ঢোকার সাথে সাথে যেন খারাপ একটা গন্ধ পাচ্ছিলাম আমরা। আতাউল্লাহ হুজুর তখন বলল, এই জায়গাটা অনেক খারাপ, শয়তানগুলো এখানে এসে একেবারে ভরে গিয়েছে। এই বলে সে তার ব্যাগ থেকে একটা সাদা পাউডারের মতো প্যাকেট বের করলো, দোয়া পরে চারিদিকে ছিটিয়ে দিল। পরে আমি লক্ষ্য করলাম যে দুর্গন্ধটা চলে গেছে, কি একটা ভালো সুগন্ধ এসেছে। পরে আতাউল্লাহ হুজুর একটা বৃত্ত আঁকলো এবং আমাকে সেই বৃত্ততে বসতে বললেন এবং বললেন, যা কিছু হয়ে যাক আপনারা এই বৃত্ত থেকে বের হবেন না। পরে তিনিও গোল বৃত্ততে ওইটার মধ্যে বসে গেল, কিছু একটা দোয়া পড়ে শুরু করলেন এবং 8 ঘন্টার মধ্যে ঘরটা অনেক ঝড়ে একেবারে ভরে গেল এবং ঝড় বাতাস শুরু হয়ে গেল। এমনভাবে মনে হচ্ছিল সবকিছু যেন উড়িয়ে যাবে। হঠাৎ করে আমরা খেয়াল করি যে কালো ছায়া সেখানে এসে দাঁড়িয়েছে। আস্তে আস্তে তারা নিজেদের প্রকাশ করছে। কিছু মুহূর্ত পরে তারা একেবারে পুরোপুরি তাদের অস্তিত্ব প্রকাশ করলো। আমরা দেখতে পেলাম ওই যে কালো কাপড় পরিধান করা লোকগুলো দেখেছিলাম তারা এসেছে। তাদের লোক বললে ভুল হবে, তারা আসলে পিশাচ শ্রেণীর জিন ছিল। আতাউল্লাহ হুজুর তার চোখ খুলে বলল, শয়তানের দল, মানুষের ক্ষতি করতে ভালো লাগে তাই না? তখন শয়তানগুলো বলল, বাচ্চা বয়স বড় সাহস দেখাচ্ছিস, আমি তোর বয়স অনেক বড় হিসাব আছে না? আতাউল্লাহ হুজুর বলল, আমার থেকে তো বয়স খুব বড়, তাও তো মাথায় জ্ঞান বুদ্ধি নেই, মানুষের মাছ চুরি করতে এসেছেন? হ্যাঁ। শয়তানগুলো তখন বলল, বেশি কথা বলবি না, ঘর মুটকে দেবো, খারাপ ভাষা গালাগালি করে। এই বলে খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো। তাদের কথা শুনে আতাউল্লাহ হুজুর অনেক রেগে গেল। প্রথমে অনেকবার চলে যেতে বললো, কিন্তু শয়তানগুলো মানলো না। পরে হুজুর বলল, দাঁড়া, তোদের উচিত শিক্ষা দিতে হবে। এই বলে তিনি কিছু দোয়া পড়া শুরু করলেন। সাথে সাথে আমরা খেয়াল করলাম যে কিছু মানুষ আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে। তারা এসে আতাউল্লাহকে এসে বলল, চিন্তা করবেন না, বাকি কাজটা আমরা দেখে নিচ্ছি। তাদের দেখে যেন শয়তানগুলো অনেক ভয় পেয়ে গেলেন এবং পালাতে শুরু করলেন। আমরা বুঝতে পারলাম ওই মানুষগুলো জিন ছিল আর এগুলো ছিল আতাউল্লাহ হুজুরের জিন। তারা সবগুলো শয়তানকে ধরে মারা শুরু করলো। তাদের শরীর যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। শেষমেশ একটা শয়তানকে ধরে আতাউল্লাহর সামনে বসলো। আমরা বুঝতে পারছিলাম যে এই ছিল সেখানে থাকা সেই সকল শয়তানদের সর্দার। ওই জিনটা বলা শুরু করলো, আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এসব করবো না, আমি এসব কাজ ছেড়ে দেবো। আতাউল্লাহ হুজুর বলল, না 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 না, তোদের সুযোগ দেওয়া যাবে না, প্রথমে চলে যেতে বলেছিলাম, তোরা যাসনি, এখন আর কোনো ক্ষমা নেই। এই বলে আতাউল্লাহ হুজুর পকেট থেকে একটা বিড়ির মতো কিছু একটা বের করলো এবং এরপর আগুন ধরিয়ে ওই শয়তানটার গায়ে লাগিয়ে দিল। আর সাথে সাথে জিনটা ওখানে নিঃশেষ হয়ে গেল। তারপর আতাউল্লাহ হুজুর চলে গেল এবং আতাউল্লাহ হুজুর যখন দাঁড়িয়ে বললেন, আতিক ভাই, সেলিম ভাই, এখন সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। আতাউল্লাহ হুজুর আরো বলল, সেলিম ভাই, আমাকে দয়া করে আমাদের মাদ্রাসায় একটু আসতে পারবেন? হ্যাঁ। আতক বললাম, অবশ্যই। পরে আমরা আতাউল্লাহ হুজুরকে নিয়ে মাদ্রাসায় পৌঁছে গেলাম এবং তাকে হাদিয়া দিতে চাইলে তিনি নিলেন না এবং বললেন, এতিম ছাত্রদের কিছু দান করে দিলেই হবে। আতিক ভাই জিজ্ঞেস করলেন, আচ্ছা হুজুর, অনেক মানুষ তো রাস্তা দিয়ে মাছ এগুলো নিয়ে যায়, তাদের সাথে এগুলো সমস্যা হয় না নাকি? হ্যাঁ, নাকি শুধুমাত্র আমাদের সাথে হয়েছে? আতাউল্লাহ হুজুর বলল, আরে ভাই, আপনাদের ভাগ্যটা খারাপ ছিল, কারণ ওই জনের বাড়িঘর ওখানে ছিল না, ওই দিক দিয়ে তাদের গন্তব্যটাও ছিল না, তাদের গন্তব্য ছিল অন্য জায়গায়, কিন্তু আসলে ওরা পথ অতিক্রম করতেছিল ওই দিক দিয়ে। আপনাদের মাছ দেখে লোভে পড়ে যায়, এছাড়া আর কিছু না। তারা আপনাদের পিছু করতে করতে এই পর্যন্ত এসেছে। তারা মানুষকে মায়া জালে ফেলানোর জন্য অনেক বেশি দক্ষতা রাখে, কিন্তু আমি কবিরাজ ছিলাম, এই জন্য আমাকে মায়া জাল ফেলতে পারেনি।
এই বলে তিনজন হাসতে লাগলাম। পরে আতাউল্লাহ হুজুরকে আমরা বিদায় দিয়ে আমরাও চলে আসলাম। সো যে সময় এই ছিল আমার ঘটনা। যে সময় ঘটনাটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে নেওয়া। এটা কতটা সত্য আমি জানি না, আমি বিশ্বাস করি যে এরকম ঘটনা আসলেও ঘটে, এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার বিশ্বাস বা যাচাই করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আপনাদেরকে ভয়ের সব ঘটনা শোনানো, দারুণ দারুণ সব ঘটনা আপনাদের সামনে পৌঁছে দেওয়া। যদি ভালো লাগে, আমি আব্দুল হালিম ভাইয়ের কাছে ঘটনাটি পাঠিয়ে দিয়েছি, পছন্দ হলে শেয়ার করবেন। আমি মোহাম্মদ মাহাদি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে মাহাদি ভাই বিদায় নিয়েছিলেন। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। মাহাদি ভাইকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর অসাধারণ এক ঘটনা উপহার দেওয়ার জন্য। আপনারা যদি আমাদের মাধ্যমে ঘটনা দিতে চান, আমাদেরকে ঘটনা সুন্দরভাবে যে ফ্রি ভাইয়ের মাধ্যমে প্রতিক্রিয়া প্রচার করি, তাহলে দয়া করে যোগাযোগ করবেন। আজ এখানে শেষ করি। আমি আব্দুল হালিম। হালিম